নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এক অত্যন্ত উত্তেজনাময় আন্তর্জাতিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছি। আজকের তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, 27শে আগস্ট। কারণ আজ অর্থাৎ 27শে আগস্ট থেকে বিশ্ব রাজনীতির মঞ্চে এমন এক নাটকের পর্দা উঠতে চলেছে যা ভারত এবং আমেরিকার সম্পর্ককে এক নতুন দিকে চালিত করতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা করেছেন যা একাধারে হুমকি এবং একাধারে এক বিরাট অর্থনৈতিক চ্যালেঞ্জ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আজ থেকে ভারতীয় পণ্যের উপর 50% ট্যারিফ চাপানো হবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি দুটি দেশকে বার্তা দিয়েছেন। ভারতকে দিয়েছেন হুঁশিয়ারি আর চীনকে দিয়েছেন প্রায় ধ্বংস করে দেওয়ার হুমকি। ভারতকে বলা হয়েছে আজ থেকে দেখো তোমাদের কি মজা হয়, আর চীনকে বলা হয়েছে তোমাদের একেবারে বরবাদ করে দেব। এই পরিস্থিতিতে যখন সারা বিশ্বের মিডিয়া এই খবর নিয়ে তোলপাড়, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কথায় স্পষ্ট করে দিয়েছেন তার অবস্থান। ভারত ঝুঁকবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ওয়াশিংটনের সমস্ত চাপ উপেক্ষা করে ভারত তার নিজের পথ খুঁজে নেবে। আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে প্রবেশ করব কেন ট্রাম্প হঠাৎ এমন চরম পদক্ষেপ নিলেন, এর পেছনে আসল কারণটা কি, ভারতের আত্মনির্ভর ভারত অভিযান কিভাবে এর সঙ্গে যুক্ত, আর এই পুরো জিওপলিটিক্যাল খেলার মধ্যে রাশিয়া, চীন এবং ইউক্রেন যুদ্ধের সমীকরণই বা কোথায় দাঁড়িয়ে। আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন, ট্যারিফের তরজা এবং ভারতের অটল অবস্থান। আমেরিকা এবং ভারতের মধ্যে এক বিরাট সংঘাতের মেঘ ঘনিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি তার অপ্রত্যাশিত এবং অনেক সময় খামখেয়ালি সিদ্ধান্তের জন্য পরিচিত, তিনি আবারও একবার বিশ্বকে চমকে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে 27শে আগস্ট থেকে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের উপর 50% হারে ট্যারিফ বা শুল্ক বসানো হবে। ব্যাপারটা ঠিক কি? সহজ ভাষায় বলতে গেলে ভারত থেকে 100 টাকার কোনো পণ্য যদি আমেরিকায় প্রবেশ করে, তাহলে আমেরিকান আমদানিকারককে সরকারের ঘরে আরও 50 টাকা অতিরিক্ত কর হিসেবে জমা দিতে হবে। এর ফলে ওই পণ্যটির দাম আমেরিকার বাজারে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে এবং সাধারণ আমেরিকান ক্রেতার কাছে তা আর আকর্ষণীয় থাকবে না। এর সোজা প্রভাব পড়বে ভারতের রপ্তানি বাণিজ্যের উপর। ট্রাম্পের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ভারতের উপর এক চরম অর্থনৈতিক চাপ বা ইকোনমিক্যাল প্রেশার তৈরি করা। কিন্তু কেন এই চাপ? এর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2016 সালে একটি চুক্তি অনুযায়ী ভারত থেকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠানো $800 কম মূল্যের ছোট ছোট প্যাকেটের উপর কোনো রকম আমদানি শুল্ক বা ইম্পোর্ট ডিউটি লাগতো না। এটি ভারতের ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য এক বিরাট সুযোগ ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই ছাড়ের ঊর্ধ্বসীমা $800 থেকে কমিয়ে মাত্র $100 নিয়ে আসে। অর্থাৎ তাদের নীতি পরিষ্কার, আমেরিকার বাজারে যা কিছুই প্রবেশ করুক না কেন, তা যত সামান্যই হোক তার উপর কর বসাতেই হবে। আর এই 50% ট্যারিফের হুমকি সেই নীতিরই এক চরম রূপ। এই ভয়ঙ্কর হুমকির মুখে দাঁড়িয়ে ভারতের প্রতিক্রিয়া কী ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের এক জনসভায় দাঁড়িয়ে যে বার্তা দিয়েছেন তা এক কথায় ঐতিহাসিক। তিনি বলেছেন ভারত ঝুঁকবে না। আমাদের উপর যত চাপই আসুক না কেন, আমরা সেই চাপ সহ্য করার জন্য নিজেদের শক্তি বাড়াতে থাকব। আমরা আমাদের রাস্তা ঠিক খুঁজে নেব। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার এই চাপের কাছে নতি স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি এই বার্তা শুধু ট্রাম্পকে দেননি, দিয়েছেন গোটা বিশ্বকে। তিনি বুঝিয়ে দিয়েছেন যে নতুন ভারত এখন আর কোনো দেশের হুমকির সামনে মাথা নত করে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ করে ভারতের উপর এতটা ক্ষুব্ধ হলো কেন? এর পেছনে একাধিক কারণ লুকিয়ে আছে। প্রথমত, ট্রাম্পের মতে ভারত আমেরিকান পণ্যের উপর অনেক বেশি হারে শুল্ক বসায়। তিনি বারবার বিখ্যাত হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উদাহরণ টেনেছেন এবং বলেছেন যে ভারত এর উপর প্রায় 100% কর চাপায়, যা অন্যায়। যদিও ভারত পরে এই কর কমিয়েছিল, কিন্তু ট্রাম্পের মনে এই ধারণা গেঁথে গিয়েছে যে ভারতের বাজার আমেরিকার জন্য অত্যন্ত সংরক্ষিত। তার আমেরিকা ফার্স্ট নীতির মূল কথাই হলো অন্য দেশগুলোকে আমেরিকার জন্য তাদের বাজার খুলে দিতে বাধ্য করা। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি।
বেশ কিছুদিন ধরেই আমেরিকা এবং ভারত একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছিল। আমেরিকার একটি প্রধান দাবি ছিল যে ভারতকে তাদের কৃষি, পোলট্রি, ডেয়ারি এবং মৎস্য ক্ষেত্রকে আমেরিকান কোম্পানিগুলোর জন্য খুলে দিতে হবে। কিন্তু ভারত সরকার এই প্রস্তাবে রাজি হয়নি। কারণটা অত্যন্ত স্পষ্ট। ভারতের কৃষি ব্যবস্থা দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের প্রায় অর্ধেক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। যদি আমেরিকার মতো বৃহৎ এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশের কৃষিপণ্য, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, ভারতের বাজারে অবাধ প্রবেশাধিকার পেয়ে যায়, তাহলে ভারতের সাধারণ কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারবেন না। এটি ভারতের জন্য একটি রেড লাইন, যা কোনোভাবেই অতিক্রম করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে কৃষক এবং পশুপালকদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গান্ধীর মাটি থেকে আমি কথা দিচ্ছি, মোদির জন্য আপনাদের স্বার্থই সবার আগে। আমি আমার ছোট ব্যবসায়ী, কৃষক এবং পশুপালকদের কোনো ক্ষতি হতে দেব না। এই বার্তাটি আসলে ট্রাম্প প্রশাসনকেই দেওয়া। ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে দেশের কৃষকদের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো বাণিজ্য চুক্তি করা হবে না। ট্রাম্পের রাগের আরও একটি কারণ হলো ভারতের আত্মসম্মানবোধ। তার এই হুমকির পরেও ভারত সরকারের তরফ থেকে একটিও ফোন কল ওয়াশিংটনে যায়নি, কোনো অনুনয় বিনয় করা হয়নি। ট্রাম্প সম্ভবত এতেই সবচেয়ে বেশি অবাক এবং ক্ষুব্ধ হয়েছেন। কারণ দক্ষিণ কোরিয়ার মতো দেশ, যাদের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পকে উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং বলেন যে তিনি চান উত্তর কোরিয়ায় ট্রাম্প টাওয়ার তৈরি হোক, সেখানে ভারত সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। এই আত্মসম্মানবোধ বা চাপের মুখে নতি স্বীকার না করার মানসিকতাই ট্রাম্পের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমেরিকার এই অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ভারতের জবাব কি? ভারতের জবাব কোনো পাল্টা হুমকি নয়, বরং এক সুদূরপ্রসারী এবং গঠনমূলক পদক্ষেপ। প্রধানমন্ত্রী মোদি আত্মনির্ভর ভারত এবং স্বদেশীর ডাক দিয়েছেন। তিনি দেশের সমস্ত ব্যবসায়ী এবং দোকানদারদের অনুরোধ করেছেন তারা যেন নিজেদের দোকানের বাইরে বড় করে বোর্ড লাগিয়ে লেখেন, এখানে স্বদেশি জিনিস বিক্রি হয়, বা আই সেল স্বদেশি। এই আহ্বানের পেছনে এক গভীর দর্শন রয়েছে। সামনেই আসছে উৎসবের মরশুম, নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি। এই সময়ে ভারতীয় বাজারে কেনাকাটার ধুম পড়ে যায়। প্রধানমন্ত্রী চাইলেন এই উৎসবগুলি যেন শুধুমাত্র আমাদের সংস্কৃতি উদযাপনে না হয়, আত্মনির্ভরতারও উদযাপন হয়ে ওঠে। তিনি দেশবাসীকে অনুরোধ করেছেন, আসুন আমরা জীবনে একটা মন্ত্র গঠন করি, আমরা যা কিছুই কিনব তা যেন ভারতে তৈরি হয়। এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই স্বদেশি আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আজ আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিটের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রচুর জিনিস কিনি। এই বাজারটা অনেক বড়, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয় এখানে। সরকার যদি শুধু একটা নিয়ম বাধ্যতামূলক করে দেয় যে প্রতিটি পণ্যের ছবির পাশে তার কান্ট্রি অফ অরিজিন বা উৎস দেশের উল্লেখ করতে হবে, তাহলে এক বিরাট বিপ্লব ঘটে যেতে পারে। যেমন ধরুন, আপনি একটি জলের গ্লাস কিনছেন, তার ছবির পাশেই যদি ভারতের একটি ছোট্ট পতাকা দেওয়া থাকে বা চীনের পতাকা দেওয়া থাকে, তাহলে ক্রেতা হিসেবে আপনার কাছে সিদ্ধান্ত নেওয়ার স্বচ্ছতা থাকবে। আপনাকে কেউ জোর করছে না কোনো দেশের পণ্য বর্জন করার জন্য, কিন্তু আপনি অন্তত জেনে কিনবেন যে আপনার টাকাটা কোন দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। বর্তমানে এই তথ্যটি ওয়েবসাইটের অনেক নিচে ছোট করে লেখা থাকে, যা অধিকাংশ মানুষই দেখেন না। এই স্বচ্ছতা আনাটা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অনুরোধ করেছেন বিদেশি পণ্য বিক্রি করা থেকে বিরত থাকতে। অনেক বড় বড় কোম্পানি বিদেশ থেকে সস্তায় জিনিস কিনে এনে নিজেদের লেবেল লাগিয়ে এখানে বিক্রি করে। এই প্রবণতা বন্ধ হওয়ার সময় এসেছে। মেড ইন ইন্ডিয়া ট্যাগটিকে আমাদের গর্বের সাথে গ্রহণ করতে হবে। আমেরিকার ট্যারিফের জবাবে এটাই ভারতের আসল শক্তি। 140 কোটি মানুষের সম্মিলিত বাজার। যদি আমরা নিজেরাই নিজেদের দেশের পণ্য ব্যবহার করা শুরু করি, তাহলে কোনো বাহ্যিক চাপই ভারতের অর্থনীতিকে দুর্বল করতে পারবে না। এবারে আসা যাক সমীকরণের সবচেয়ে অদ্ভুত অংশে। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর এই ট্যারিফ চাপানোর পেছনে এক বিচিত্র যুক্তি খাড়া করেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারতের ওপর এই ট্যারিফ আসলে সেকেন্ডারি লিভারেজ বা পরোক্ষ চাপ,
যার আসল উদ্দেশ্য হলো রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থামাতে বাধ্য করা। তার যুক্তিটা ঠিক কি? তিনি বলতে চেয়েছেন, ভারত যেহেতু রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তায় অপরিশোধিত তেল কিনছে, তাই রাশিয়ার অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ পাচ্ছে। তাই যদি ভারতের ওপর ট্যারিফ বসিয়ে চাপ সৃষ্টি করা হয়, তাহলে ভারত হয়তো রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেবে, যার ফলে রাশিয়ার উপর চাপ বাড়বে এবং তারা যুদ্ধ থামাতে উল্লেখযোগ্য ছাড় বা সিগনিফিক্যান্ট কনসেশন দিতে বাধ্য হবে। বন্ধুরা, এই যুক্তিটা কতটা হাস্যকর তা একটু ভাবলেই বোঝা যায়। প্রথমত, কোন সিগনিফিক্যান্ট কনসেশনের কথা বলা হচ্ছে? রাশিয়া কি ইউক্রেনের দখল করা 20% জমি ছেড়ে দেওয়ার কথা বলেছেন? তারা কি যুদ্ধাপরাধের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে? বা তারা কি বলেছেন যে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের তাদের আর কোনো আপত্তি নেই? এর কোনোটিই ঘটেনি, বরং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাফ জানিয়ে দিয়েছেন যে পুতিন জেলেনস্কির সঙ্গে কোনো বৈঠকই করবে না, কারণ তিনি জেলেনস্কিকে এই আলোচনার যোগ্যই মনে করেন না। দ্বিতীয়ত, ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে? রাশিয়ার প্রতি বিশেষ কোনো ভালোবাসার জন্য নয়, এর পেছনে দুটি সুস্পষ্ট কারণ আছে। প্রথমত, রাশিয়া ভারতকে অত্যন্ত সস্তায় তেল দিচ্ছে। দ্বিতীয়ত, এটি ভারতের 142 কোটি মানুষের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি সুরক্ষার প্রশ্ন। ভারতের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কুমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারত সেখান থেকেই তেল কিনবে যেখান থেকে সে তার দেশের মানুষের জন্য সবচেয়ে ভালো ডিল পাবে। আমার এখানে ট্রাম্প প্রশাসনকে একটা প্রশ্ন করার ইচ্ছা হয়, যদি ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপনাদের এতই সমস্যা, তাহলে আপনারা রাশিয়া যে দামে তেল দিচ্ছে তার থেকে $1 কমে ভারতকে তেল অফার করছেন না কেন? আপনারাও তো ড্রিল বেবি ড্রিল নীতিতে বিশ্বাসী। আপনাদের দেশেও তো তেলের ভাণ্ডার রয়েছে। আসল কথা হলো, ব্যবসাটা ব্যবসার মতো করে করতে হয়, গুন্ডাগিরি করে নয়। আমেরিকা চায় ভারত যেন ইরান থেকে তেল না কেনে, ভেনেজুয়েলা থেকে না কেনে, রাশিয়া থেকেও না কেনে। তাহলে ভারত তেল কিনবে কোথা থেকে? এই বুলি বা দাদাগিরির কূটনীতি ভারত আর মেনে নিতে রাজি নয়। এই বার্তাটাই আজ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তার খামখেয়ালিপনা। কিছুদিন আগে যিনি বলছিলেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়েই ছাড়বেন, নোবেল শান্তি পুরস্কার তিনিই পাবেন, সেই ট্রাম্পই এখন ভুল বদলে ফেলেছেন। এখন তিনি বলছেন পুতিন তো জেলেনস্কিকে পছন্দই করেন না, তাই তাদের মধ্যে বৈঠক হওয়া সম্ভব নয়। এই বলে তিনি পুরো বিষয়টাকে একপাশে সরিয়ে রেখে এখন উত্তর কোরিয়ার কিম জং উন এবং চীনের দিকে মনোযোগ দিয়েছেন। একথা ভাবাটাও আশ্চর্যজনক যে বিশ্বের যে দুটি দেশের মধ্যে যুদ্ধ চলছে, আর আমেরিকার প্রেসিডেন্ট তার কারণ হিসেবে বলছে যে একজনের আর একজনকে পছন্দ নয়। জিওপলিটিক্স কি ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর চলে? আমার মতে ট্রাম্পের এই ধরনের মন্তব্য তার বিদেশ নীতি সংক্রান্ত অপরিণত চিন্তাভাবনারই পরিচয় দেয়। আসল কারণটা হলো, পুতিন বুঝে গিয়েছেন যে ট্রাম্প একজন দুর্বল নেতা। তিনি শুধুমাত্র বড় বড় কথা বলতে পারেন, তিনি শুধুমাত্র ছোট দেশগুলোকে ভয় দেখাতে পারেন, কিন্তু রাশিয়া বা ভারতের মতো দেশের সামনে তার এই দাদাগিরি চলে না। তাই পুতিন তাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে ট্রাম্প এখন এক নতুন এবং আরও বিপজ্জনক খেলার দিকে এগোচ্ছেন। তিনি এখন রাশিয়া এবং চীনের ডিনিউক্লিয়ারাইজেশন বা পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলছেন। অর্থাৎ তিনি চাইছেন রাশিয়া এবং চীনের হাতে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। এটা যে কতটা অবাস্তব এবং বিপজ্জনক এক মন্তব্য তা আর বলার অপেক্ষা রাখে না। ট্রাম্পের এই খামখেয়ালিপনার সবচেয়ে বড় উদাহরণ হলো চীনকে দেওয়া তার সর্বশেষ হুমকি। তিনি বলেছেন তিনি চীনের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারেন। তিনি হুমকি দিয়েছেন, চীন যদি আমেরিকাকে রেয়ার আর্থ খনিজ এবং চুম্বক সরবরাহ না করে, তাহলে তিনি চীনের এই সমস্ত পণ্যের উপর 200% ট্যারিফ বসিয়ে দেবেন। বন্ধুরা, এই হুমকিটা শোনার পর হাসি চাপা কঠিন। কারণটা কি জানেন? এই রেয়ার আর্থ খনিজ পদার্থগুলো আজকের আধুনিক প্রযুক্তির প্রাণভোমরা। আপনার স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, মিসাইল সিস্টেম সব কিছুতেই এর ব্যবহার রয়েছে। আর বিশ্বের প্রায় 60% রেয়ার আর্থ চীনে মজুত রয়েছে এবং 90%-রও বেশি পরিশোধন হয় চীনে। অর্থাৎ আমেরিকা সহ গোটা বিশ্ব এই খনিজগুলির জন্য চীনের উপর নির্ভরশীল। মাত্র কয়েক মাস আগেই এই ট্রাম্প প্রশাসনই চীনের কাছে অনুরোধ করেছিল এই খনিজগুলির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য।
আর আজ তিনিই হুমকি দিচ্ছেন যে চীন যদি সরবরাহ না করে তাহলে তিনি ট্যারিফ বসাবেন। এটা তো অনেকটা এই রকমই হলো যে কেউ আপনাকে জল না দিলে আপনি তার জলের উপর কর বসিয়ে দেবেন। এর থেকে অবাস্তব আর কি হতে পারে? একদিকে তিনি বলছেন তিনি শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফর যাওয়ার কথা ভাবছেন, আর অন্যদিকে তিনি চীনকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই ধরনের স্ববিরোধী মন্তব্য চীনের মতো দেশকে আরও বেশি করে আমেরিকার বিরুদ্ধে ঠেলে দেবে। এর মধ্যেই একটা মজার খবর হলো, ভারত এবং চীনের মধ্যে কোভিড-19-এর পর বন্ধ হয়ে যাওয়া সরাসরি বিমান পরিষেবা আবার শুরু হতে চলেছে। একদিকে যখন আমেরিকা হুমকি আর সংঘাতে ব্যস্ত, তখন ভারত এবং চীন নিজেদের মধ্যেকার সমস্যা মিটিয়ে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এটাই হলো পরিণত কূটনীতির পরিচয়। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? একদিকে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের চাপ, হুমকি এবং খামখেয়ালি বিদেশ নীতি। তিনি ভারতকে ট্যারিফের ভয় দেখিয়ে নতজানু করতে চেয়েছেন, কিন্তু ভারত তার জবাবে আত্মনির্ভরতা এবং স্বদেশীর পথে হেঁটেছে। তিনি রাশিয়াকে শায়েস্তা করার জন্য ভারতের কাঁধে বন্দুক রাখতে চেয়েছিলেন, কিন্তু ভারত তার নিজস্ব বিদেশ নীতি বজায় রেখে নিজের দেশের স্বার্থকে সবার ওপরে রেখেছে। তিনি চীনকে ধ্বংস করার কথা বলছেন, কিন্তু বাস্তব হলো আমেরিকা নিজেই অনেক কিছুর জন্য চীনের ওপর নির্ভরশীল। আমার মতে ট্রাম্পের এই চাপ দেওয়ার নীতি বুমেরাং হতে চলেছে। তিনি যত ভারতকে চাপ দেবেন, ভারত তত বেশি আত্মনির্ভর হওয়ার দিকে ঝুঁকবে। তিনি যত বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করবেন, ততই আমেরিকা বন্ধুহীন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত ঝুঁকবে না এই একটি বাক্যই আসলে নতুন ভারতের বিদেশ নীতির মূল কথা। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল খেলাকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং আপনি যদি অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।